মাঠে দুইটা দল আছে, বিএনপি আর জামাত। আমি যেটা সাদামাটা চোখে দেখি, আপনার এবারের যে ভোটগুলো আপনি নিবেন, এবারের ভোটের কিন্তু একটা মারাত্মক বিরাট অঙ্কের একটা ভোট আছে 4 কোটি তরুণ, 4 কোটির বেশি, 4 কোটি তরুণ সম্প্রদায়ের যে ভোট, যেটা গত 15 বছরে তৈরি হয়েছে, এটা কিন্তু একটা বিশাল ফ্যাক্টর। নারী ভোটার 6 কোটির বেশি ধরে না, সেটা তো টোটাল ভোটের। এখন এই টোটাল ভোটের 4 কোটি যে নতুন প্রজন্মের ভোট, এটা কারা পাবে বা কারা নিবে, এই যে ক্যাচ করতেছে কারা? আমার তো কাজ এখন আর কিচ্ছু নাই, এখন মাঠে দুই দলের কাজই হইলো ভোটারকে আকৃষ্ট করা। আমি কিভাবে আমার পক্ষে ভোট নিব, সেখানে আমি যে জিনিসগুলো দেখতেছি, তুলনামূলক যদি আমি বলি, যে দলটাকে আমরা আশা করছি, যেমন যদি আমি বিএনপির দিকে তাকাই, পরিকল্পনা সংক্রান্ত কিন্তু খুব বেশি আমরা কিছু পাচ্ছি না। বারবার বলছেন আই হ্যাভ এ প্ল্যান, এটা আমরা শুনতেছি, কিন্তু ইনফ্যাক্ট পরিকল্পনাটা কি? এখন ওই পরিকল্পনা বলেছেন তো, উনি বারবার বলছেন ফ্যামিলি কার্ড দিবেন, ফ্যামিলি কার্ড তো একটা, তারপরে 5 কোটি না 50 কোটি গাছ লাগাবেন, এই তো 20,000, ঠিক আছে, 20,000 কিলোমিটার খান খনন করবেন, 50 কোটি গাছ লাগাবেন, ফ্যামিলি কার্ড দিবেন, তারপরে কৃষি কার্ড দিবেন, হেলথ কার্ড দিবেন, সব ঠিক আছে, তো তুমি দিব, কিন্তু আপনি তো দেশবাসীকে এনশিওর করতে হবে, নিশ্চিত করতে হবে পাবে কিনা। কারণ ইতিমধ্যে বহু ট্রল চলছে যেটা শুধু প্রতিশ্রুতি কিনা। কেননা প্রত্যেকটা উদ্যোগে আমি সমর্থন করি। আপনি ফ্যামিলি কার্ড যদি দিতে পারেন, আজকে ইলেকশন হয়ে গেল, পরের মাস থেকে আমরা 2,500-2,500 টাকা করে কার্ড পাবো, ক্যাশ অর কাইন্ড, তো ভালো জিনিস। হেলথ কার্ড পাবো, ভালো জিনিস। 50 কোটি গাছ লাগাবো 5 বছরে, ভালো জিনিস। তারপরে আসেন 20,000 কিলোমিটার খাল খনন, সবই তো ভালো, আমি কোনটাকে খারাপ বলবো? কিন্তু আমরা যারা টক শো করি, আমাদের মাধ্যমে কিন্তু লোকজন, সাধারণ লোক কথা শোনে। আজকাল কিন্তু আমরা সাধারণ খুব বোকা ভাবি, ওই দিনটা চলে গেছে, সবার ওপিনিয়ন আছে, এবং হয়তো কথা সুন্দর না, গুছায় কয় না, কিন্তু অর্থ আছে, কিন্তু আমরা সেই পরিকল্পনা পাই নাই। আপনি 4 কোটি ফ্যামিলি কার্ড করবেন 2,500 টাকা করে, আপনি ক্যালকুলেট করে দেখেন কত টাকা আসে, সেই টাকাটা কোত্থেকে আসবে? একটা সুন্দর সমাধান দিতে হবে। কেননা আপনি কি ভ্যাট ট্যাক্স বাড়াই দিবেন? ভ্যাট ট্যাক্স বাড়াই দিলে আমি সাফার করবো, সে সাফার করবে, বিজনেস কমিটি সাফার করবে, তারা চিন্তা করবে কিনা? কারণ একটা দুইটা হিউজ টাকা হিসাব করে গিয়ে দেখেন। সুতরাং এটা একটা মানে সুন্দর ব্যাখ্যা চাই, যে ব্যাখ্যায় কারো হ্যাম্পার হবে না, বাট বাড়তি তারা পাবে, সেটা এখনো আসেনি। সুতরাং এটা খুব ভোট ক্যাচিং হচ্ছে বলে আমার কাছে মনে হয় না। এবার যদি আপনি 50 কোটি গাছের কথা যেমন বললেন, আপনি 50 কোটি গাছ লাগাবেন, আমি একটু ক্যালকুলেট করেছি, 2,73,000 গাছ ডেইলি লাগাবেন। কোথায় লাগাবেন, কিভাবে লাগাবেন, কোথায় জায়গা কি, আর এটা হলো পরিবেশের সাথে রক্ষা। আমার সাধারণ জনগণের জন্য ওই মুহূর্তে কি আসবে? তারপরে যদি আপনি খাল খনন করবেন, এই যে 20,000 কিলোমিটার খাল খনন, দৈনিক 11 কিলোমিটার খাল খনন করবেন, সেই হিসাবে 5 বছরে যদি 20 কিলোমিটার, দৈনিক 11 কিলোমিটার রাফলি, আপনি হিসাব করে দেখেন। আমার দরকার কোনটা? আমার দরকার অর্থনৈতিক নিরাপত্তা, সেটার প্রসেস কি? আমার দরকার বহির্বিশ্বের সম্পর্ক, ফরেন পলিসি কি হবে? আমার শিক্ষানীতি কি হবে? আমার দেশের বেকার সমস্যা দূর করার জন্য কি? এগুলা কিন্তু আমরা পাই নাই। আপনি প্ল্যান শুধু আপনি, এ পারসন ক্যানট কিপ দ্য এন্টায়ার স্টেট ইন ওয়ানস হেড। আপনি একজনের মাথায় পৃথিবীতে কেউ রাখতে পারে না। সেই জন্য আমি বলছি, এরপরে যদি আপনি আসেন, আমরা যদি মাঠের লড়াইটাই দেখি, মাঠের লড়াইতে আমরা যেটা বিবেচনায় নিব, আমরা না, ভোটাররাও বিবেচনা নেবে, জুলাই চেতনা ধারণ করে কারা। কেন আমি বলছি কথাটা? উনি যে দলেরই হোক, ভাই আমার, পর্দার আড়ালে যে হিসাব নিকাশ, যে গোপন সমীকরণ, সেগুলো প্রকাশ্য খুব কমই আসে। কিন্তু আবু হেনা রাজ্জাকির কথা স্পষ্ট, হিসাব মিলছে। ভেতরের খেলাটা মোটে অসাধারণ নয়। প্রশ্ন একটাই, কে কাকে ব্যবহার করছে, আর শেষে হাসিটা কার? আমি যে দলেই থাকি না কেন, ভোটটা আমি তাকে দিব না। উপরে আমি হয়তো কিছু বলবো না, ভিতরে আমি ভোটটা তাকে দিব না। সুতরাং ভোট বিবেচনায় ফিল করবে জুলাই চেতনা ধারণ করে কার, ওই 4 কোটি ভোটার এটা ফিল করবে। এবং কোন রাজনীতিবিদ যারা আজকে মাঠে এমপি হবে, মন্ত্রী হবে, তাদের সমস্ত ছেলে সন্তান সব বিদেশে বসবাস করে, ম্যাক্সিমাম আমি বলি। আর যদি ঢাকায় যারা থাকে, ফুল সিকিউরড। আমি আপনাকে একটা কথা বলি, বাংলাদেশের রাজনীতিবিদরা এই দেশের জন্য কাজ ওই দিন করবে যেদিন তাদের স্ত্রী, মানে পুত্র, কন্যা, নাতি সব দেশে থাকবে। আপনি বুকে হাত দিয়ে বলেন কয়জন সন্তান এই দেশে আছে? বিকজ
দেশটা তারা মনে করে তাদের জন্য নিরাপদ না। যেই রাজনীতিবিদরা তাদের সন্তানকে বাইরে রাখেন এবং ওইখানেই বড় হইতে থাকে, আপনি খুঁজে দেখেন, আমি বানাই সচিব, আমলা বলেন, বড় ইভেন বড় জার্নালিস্ট বলেন, তাদের ছেলেপেলে কানাডায় লেখাপড়া করে, রাজনীতিবিদের সব বাইরে থাকে, দেশে থাকি আমরা। ওরা যদি ফেরত আনতে পারেন, ওদেরকে যদি রাখতে পারেন, যেহেতু থাকে না, এই দেশের প্রতি তাদের কোনো মায়া নাই। কেন বলছি? আপনি মাঠে গিয়ে এখন চরিত্র হনন করতেছেন। আরে ভাই, আপনি তো ভোট ক্যাচিং কথা বলবেন, আপনি কিভাবে ভোট নিবেন, এই দেশের কথা বলেন, দেশের উন্নয়নের কথা বলেন। ওনার চরিত্র হনন করলাম, আমার চরিত্র হনন করলাম, কি আসে যায়? আই এম এন ইন্ডিভিজুয়াল, ফর এক্সাম্পল। এইবার আসেন, একটা কথা বলছে, যেহেতু জামাতের কথাটা উনি আনছে সেজন্য বলছি। আপনি যখন একটা কথা বলেন, এই যে কথাটা জঘন্য একটা কথা, যে যারা কি বলে কর্মজীবী মহিলাদের সম্পর্কে যে ন্যাকেট, এটা এখন আমি যদি বিবেচনায় নেই 5ই আগস্টের পর থেকে এই ঘটনা ঘটার আগ পর্যন্ত জামাতের আমিনের বক্তব্য বহু আছে, বহু। এর ভিতরে যেটা নাই, যেটা আছে, জোরালো ভাবে যেটা আছে, তারা নারী নেতৃত্ব পছন্দ করে না এবং খুব বলিষ্ঠ কণ্ঠে বলছে তারা জামাতের আমির মহিলা বানাবে না। এমন না যে আমতা আমতা করেছে, বলছে আমরা নারী নেতৃত্ব বানাবো না, ইন অ্যাকর্ডেন্স উইথ কোরআনিক ল। এটা তাদের দলের সিদ্ধান্ত, কোরআনিক আইন মোতাবেক বানাবেন না। এখন যদি মনে করেন আপনার জামাত ভালো লাগে, আপনি করবেন না, ইউ আর এট লিবার্টি। আপনি কেন? আমি জামাত করি না, তো আমি করি না পার্সোনালি, তো আমি জামাত করবো না। তো আমরা যদি কেউ জামাতের সমর্থন না করি, জামাত যদি ভোট না পায়, ও জামাতের আমির মহিলা বানাইলেই কি আর না বানাইলেই কি? আচ্ছা, 1। 2 নম্বর, তারপরে জামাতে যে মহিলা ভোটার আছে না, তারা তো মেনেই আছে, তারা তো জানে আমির বানাবে না। আমি কেন বলছি কথাটা? এটা তার দলের ম্যানিফেস্টো। এই ম্যানিফেস্টো মেনে, গঠনতন্ত্র মেনে যে থাকবে, না থাকলে না থাকবে। এখন আসেন, হ্যাকিং যেটা হইলো, উনি বলছেন হ্যাকিং, কেউ বলছেন এটা হ্যাকিং না। ওকে, ফাইন, আমি ধরে নিলাম আপনারা বলতেছেন হ্যাকিং না, আমার কাছে কোনোটার বিশ্বস্ত সূত্র নাই। বাট আমি যদি 5ই আগস্টের পর থেকে আজকে পর্যন্ত তার বক্তব্য মিলাই, তার সাথে চট করে আমি এটা মিলাইতে পারি না। মানে এত অশালীন ভাষায় 2 দিন পরে ভোট, এইটা বললে ভোট বাড়বে না কমবে, এইটুক সেন্স তার নাই, বাড়বে না কমবে। 1। 2, আপনি মাঠে যারা নামলো, হ্যাঁ, তারা কি জামাতের ভোটার? আদৌ জামাতের ভোটার? আমরা তো দেখছি মাঠে কারা নামছে প্রতিবাদে। হ্যাঁ, তারা কি মাত্র জামাতের ভোটার? কোশ্চিন গেল, তারা ভোট দিবে না, শুধু এমনি জামাতকে অপোজ করবে। আপনি যদি জামাতের ভোটাররা মাঠে নেমে বলে আমি জামাত করতাম, আফটার দ্যাট স্টেটমেন্ট আমি জামাতকে রিজেক্ট করছি, কথার কথা বলছি আমি। যারা নামছে মাঠে ফর গডসে, তারা কেউ জামাতের ভোট দেয় না, দিবেও না, আমিও দিব না জামাতকে ভোট। আমি তো টিভিতে বলছি। তাহলে যারা বলতেছে জামাতের বিরুদ্ধে, বলুক, তার রাইটও আছে বলার, কিন্তু তারা তো ভোটার না। এটা কোনো ইম্প্যাক্ট হবে কিনা আমি জানি না। কেন আমি বলি, এর ভিতরে এমন কথাও আছে, এই সব কিন্তু ফেসবুক বেসড। এই মিছিল টিছিল, ছাত্রদল মিছিল করছে, মিটিং করছে, রাইট আছে, আপনি করতেই পারেন। পাশাপাশি কিন্তু আমি আপনার কাছে আবার আসি। না, পাশাপাশি কিন্তু মাঠে শিবিরও নামছে, শিবির নামছে তার সাথে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আর একটা কথা বলছে যে সেন্ট মার্টিনও ইস্যু আনছে, যে জামাতের সাথে আতাত হয়ে গেছে। কিন্তু এখানে মেসেজ কোনটা যায় জানেন? সেন্ট মার্টিন ইস্যুটা আমার কাছে ইম্পর্টেন্ট না, বাট জামাতের সাথে আমেরিকা আছে, তার মানে হচ্ছে জামাত ক্ষমতায় গেলে যেতেও পারে, এরকম একটা ব্যাপার, এরকম একটা আতঙ্ক বোধহয় ঢুকেছে। তাহলে এই সমস্ত বিষয়গুলো আসতেছে কেন? গত 16 বছর যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, অফিসিয়ালি কিন্তু তার বিরোধী দল ছিল জাতীয় পার্টি, কিন্তু চলনে বলনে কহনে শুধুই ছিল বিএনপি। অর্থাৎ বিএনপির 16টা বছর আওয়ামী লীগই টিকায় রাখছে আলোচনা করে, জাতীয় পার্টি কিন্তু টিকে নাই, জাতীয় পার্টি কিন্তু বিরোধী দল। আমার কাছে আজকেও মনে হইতেছে যে আমরাই বোধহয় খালি জামাতকে টিকায় রাখতেছি, মানে এই জামাত নিয়ে আলাপ করতে। কন্যার সাথে দেখা নাই বিয়ে শুক্রবার, উনি ধাপে ধাপে করবেন, এখন পর্যন্ত নির্বাচন হয় নাই, জীবনে এখন পর্যন্ত ক্ষমতায় আসে নাই, আসলে কি জগৎ মেনে নিবে? প্রশ্নই ওঠে না। যদি না মেনে নেয়, আমরা আননেসেসারি টাইমটা নষ্ট করতেছি। কেন করতেছি বললাম কথাটা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসাবে কিন্তু সবচেয়ে বেশি সুপরিচিত আওয়ামী লীগ, এবং এইটার ধারক বাহক তারা যেভাবে ব্যবহার করছে। কিন্তু আমরা দেখছি 2001 সালে যখন নির্বাচন হইল, তখন 96 থেকে 2001 তার কেয়ারটেকার অধীনে নির্বাচন হচ্ছে, তখন কিন্তু একটা জোট হয়েছিল। জোটটা কি? বিএনপি আর জামাত মিলে একটা জোট, যেখানে তারা 18টা সিট পেয়েছে, মন্ত্রী হয়েছিল। এই যে বিএনপি এবং জামাত কে?
স্বাধীনতার বিপক্ষ শক্তি, রাজাকার ইত্যাদি ইত্যাদি। তার সাথে যারা জোট করলো, জোট করে পরাজিত করলো কাকে? মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে। এটা কি ইতিহাস? এটা কি? আপনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে তাড়িয়ে দিচ্ছি আমরা, রাজাকারের সাথে জোট গঠন করে মুক্তিযুদ্ধ, এটা একটা ন্যারেটিভ বয়ান মাত্র, আর কিচ্ছু না। ক্ষমতায় যাওয়া, তাহলে মুক্তিযুদ্ধের চেতনার শক্তি যে তার বিরুদ্ধে যখন রাজাকারকে নিয়ে জোট করে, সেটা এই দেশে আমরা ছিলাম না? কি কথা হইছে? কিছুই হয় নাই। তো দিস ইজ দ্য সিনারিও। আপনি খালি বললে তো হবে না, আপনি বরং আমরা 53 বছর যাবৎ যুদ্ধের চেতনা লালন করতেছি। মুক্তিযুদ্ধের ইতিহাস কার বাপের ক্ষমতা আছে এটা বাদ দেয়। আপনি সম্পূর্ণ রাষ্ট্র বিরোধী একটা লোকেরও বলেন যে ভাই তুমি মুক্তিযুদ্ধের ইতিহাসটা লেখো বাংলাদেশের, তার কি ক্ষমতা আছে 71কে বাদ দেওয়া? এটা কোন ধরনের ন্যারেটিভ যে আমরা মুক্তিযুদ্ধ থেকে বাদ দিয়ে দিচ্ছি? তার ধারাবাহিকতায় 24-এর আন্দোলন হয়েছে। 24-এর আন্দোলন হয়েছে। এই 24-এর আন্দোলন যেদিন হয়েছে, তখন সেদিন কি করছে? যারা ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করছে। কি ফ্যাসিজম? যারা দেশের ইন্টারনাল এক্সটার্নাল দুইটা সার্বভৌমত্ব নষ্ট করছে। এক্সটার্নাল সার্বভৌমত্ব কি? রাজ্জাকের বিশ্লেষণে উঠে এসেছে এমন কিছু তথ্য যেগুলো শুনে অনেকের নড়ে চড়ে বসেছে। নির্বাচন শুধু ব্যালট পেপারের লড়াই নয়, এটা শান্তি, কৌশল আর সময়ের লড়াই। এখানে ভুল সিদ্ধান্ত মানেই রাজনৈতিকভাবে বহু বছর পিছিয়ে পড়া। তাহলে কারা সবচেয়ে বড় ঝুঁকিতে আছে? এবং উনি যাওয়ার পর ভাবটা এরকম, আমার মুক্তিযুদ্ধ চলে গেছে, আমার মুক্তিযুদ্ধের ইতিহাস চলে গেছে। আমি ভাই আমার মাথায় ধরে না যে আমরা সেন্সেবল লোক কি করে বলি আমার মনে হয় যে মুক্তিযুদ্ধ চলে গেছে। এই বয়ান চলবে না ভাই, এই বয়ান চলবে না। 1 নম্বর। 2 নম্বর, 71 সালের চেতনা যদি আজকে 53-55 বছর যাবত লালন করতে পারি, নিশ্চিত থাকেন আপনি এই মাত্র 1.5 বছর আগের ঘটনা জুলাই চেতনা, এটা কি মাত্র আর 15 দিন ধারণ করবে না? ওটা যদি 53 বছর ধারণ করতে পারে, 54 বছর, এটা তো 54 মাস ধারণ করলেই এনাফ। সুতরাং দেখতে হবে যে জুলাই চেতনার পক্ষে কারা, জুলাই চেতনা ধারণ করে কারা। এটা উনি, আমি, আপনি মুখে বললে হবে না, ভোটারকে ফিল করতে হবে। যেহেতু ইলেকশনের বাজার আনছেন, দৌড়ে কে আগে? এই দৌড়ে ভোটাররা যাকে বিশ্বাস করবে জুলাই চেতনা ধারণ করে, সুতরাং ভোট এবার সেদিকে যাবে। আমি একটা প্রশ্ন করি, জুলাই চেতনাধারী যারা, তারা তো যখন জামাতের সাথে অ্যাড হলো, তাদের অনেকে জুলাই চেতনাধারী, অনেকে তো বের হয়ে গেছে। রাজ্জাকি ভাইয়ের মতে জুলাই চেতনা মানে কি? জুলাই যোদ্ধা যারা বলবে, জুলাই চেতনা, যাক মুক্তিযুদ্ধের চেতনা, জুলাই চেতনা, এরা যুক্ত যখন এটা জামাতের সাথে হয়েছে, তখন অনেকেই তাদের থেকে বের হয়ে গেছে। তারা বলছে রাজাকারের সাথে যুক্ত হওয়ার কারণে অনেকে বের হয়ে, যদি বলি নাম ধরে বলতে তাসলিম যারা, এরকম ডাক্তার আরেকজন আছেন কি যেন, অনেকে বের হয়ে গেছেন। তো জুলাই যোদ্ধারা তাহলে তো এই পক্ষে নেই। আপনি যখন প্রশ্ন করেন যে যারা বের হয়ে গেল কেন, এর উত্তর আমি দিতে পারবো? আপনি বলছেন ওরা আমি দিতে পারবো? আমি পারবো না। তারপর আমি ধরে নিই, আমি এটা হাইপোথিসিস, যেহেতু আমি অ্যাবসলিউট টার্মে বলতে পারবো না সে কেন গেছে। এক হতে পারে, আমার কাছে যেটা মনে হয়, জুলাই চেতনা যারা ধারণ করে এই ছেলে পেলেগুলো, মানে আমি ছেলে পেলেগুলো সিম্বলিক, কিন্তু দলমত নির্বিশেষে আমরা সবাই ছিলাম, আমরা বলি, আমরা দাবি করি। কিন্তু জুলাই চেতনা অ্যাকচুয়ালি জুলাইয়ের আন্দোলনের, মানে আন্দোলনটার নায়ক কারা বা কারা করছে, ক্রেডিটটা কাদের, সেটা কে বলতে পারবে জানেন? হ্যাঁ, একমাত্র শেখ হাসিনা। কারণ তাকে তাড়ানো হয়েছে, সুতরাং সে জানে যে কারা তাকে তাড়াইছে। আমি আপনি মুখে বলার বক্তব্য কোন স্পষ্ট হয়েছে, তার বক্তব্য তো নাই আমার কাছে। আপনি যেমন ভিকটিম, আপনার হাতটা কেটে ফেলছে একটা কোপ দিয়ে, 5টা আসামি দাঁড়ানো আছে, আপনাকে যদি বলা হয় 5 জনের মধ্যে আসামি আছে, জি আছে, কে দিছে? অমুকে কোপ দিছে। তো আপনি যেটা বলবেন, তো তারাইছে হাসিনাকে, শেখ হাসিনাকে, সেটা সবচেয়ে ভালো বলতে পারবে শেখ হাসিনা। যেমন চাঁদাবাজি নিয়ে কথা হচ্ছে, আমি কি বলতে পারবো যে কে চাঁদাবাজি করে? আপনি চাঁদাবাজি করেন না, সে মাহবাই করে না, কে করে আমি বলতে পারবো? যে ভুক্তভোগীর সাথে জানেন, কিন্তু যে চাঁদা দেন একমাত্র সে জানেন। সুতরাং আপনি যে চাঁদাবাজি করে, যে দেয় চাঁদা সে জানে। আপনি নিশ্চিত থাকেন বাংলাদেশে 70-80 লক্ষ স্পট থেকে চাঁদা তোলা হয়, এবং তাতে অন্তত 1-1.5 কোটি লোক ইনভলভ আছে ওই জায়গাগুলায়। এই 1-1.5 কোটি লোকের কাছ থেকে যারা চাঁদা নেয়, হ্যাঁ, তারা ভোট দিবে না।
যারা চাঁদাবাজ তাদেরকে বল, চাঁদাবাজকে আমার জানার দরকার নাই, জি। কিন্তু ওরা জানে চাঁদাবাজ কারা। একইভাবে জুলাই চেতনা ধারণ করে কারা, সেটা ভোটাররা বিবেচনায় নিবে, আমি আপনি না। ভোটাররা যাকে বিশ্বাস করবে জুলাই চেতনার পক্ষে, ভোট সেদিকে যাবে, সেদিকে। এবং সেদিকে যায়, যদি যাইতে থাকে কনস্ট্যান্ট, এবং এটা যদি মনে হয় যে কেউ বুঝতে পারে, তাহলে জুলাই চেতনায় ভোট যার পক্ষে যাবে সে যখন বুঝবে আমি বিজয়ী হচ্ছি, আর যে বুঝবে তার পক্ষে যাচ্ছে না, সে হারতেছে, সেটা নিয়ে যদি কেউ লড়াই করতে চায়, মারামারি কাটাকাটি, সেটা ভিন্ন চাপ। জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আসবো। সহিংসতা হবার আশঙ্কা দেখা দিচ্ছে নানান জায়গাতেই, নানান রকম পরস্পর বিরোধী অবস্থান, কথাবার্তা ইত্যাদি, এই সব বিভিন্ন জায়গায় টেনশন ধীরে ধীরে বাড়ছে। তবে সবচেয়ে যেটা এর মধ্যে একটা বড় ধরনের মুখোমুখি অবস্থানে পৌঁছে গেছে জামাত এবং বিএনপি, সেটা হচ্ছে যে এই ধর্মভিত্তিক রাজনীতির যে মূল যে কিছু মৌলিক বিষয় আদি নিয়ে নানান রকম কথাবার্তা চলছিল, এবং একদম টার্গেট পয়েন্ট যদি আমরা ধরি যে নারী বিষয়ে জামাতের অবস্থানটা কি, এটা নিয়ে বিভিন্ন সময়ই নানান মতামত থেকে অনেক বড় বড় আলোচনা সমালোচনা তৈরি হয়েছে। এবার যেটা হয়েছে, শনিবার রাতে একটা এক্স হ্যান্ডেল, যেটা জামাতের রাজনৈতিক দলের এক্স হ্যান্ডেল থেকে জামাতের আমিরের নামে একটি পোস্ট যায়, এবং সেখানে বলা হয় যে নারীর যে নেতৃত্বের বিষয়ে জামাতের অবস্থান হচ্ছে যে প্রধান পদে নারী যেতে পারবেন না, এটা পরিষ্কার, এবং এটা আল্লাহ তাআলার বিধান। আল জাজিরাতেও বলেছে, আল জাজিরাতে বলেছেন এই কথাটি, এবং কিন্তু সাথে একটি বক্তব্য আছে, যেটা একটা শব্দ আছে যেটা খুবই আপত্তিজনক, যেটা তিনি এর আগে বলেননি, কোনো মন্তব্যে বলেননি, একটি গালি আছে, এবং সেটা বলা হচ্ছে কর্মজীবী নারীদেরকে। এবং এটা 9 ঘন্টার মতো ছিল এই পোস্টটা, এবং 14 মিনিট বোঝার পরে 14 মিনিটের মধ্যেই এটা হ্যাকার চলে গেছে। এটা নিয়ে তারেক রহমানও, বিএনপির চেয়ারপারসন, আজকে বলেছেন যে এই হ্যাক ফ্যাক কোনো ঘটনা না, এটা জামাতেরই বক্তব্য, কারণ জামাতের আমির কিন্তু এই ধরনের কথা বলেছেন। এবং এটাও কিন্তু আসলে খুব যুক্তিসঙ্গত একটা ব্যাপার দেখবার মতো, যে জামাত কিন্তু বিরোধিতা করছে যে হ্যাক হয়েছে, কিন্তু কি হ্যাক হয়েছে? আপনার বক্তব্য তো এরকমই, এই ধরনের বক্তব্য তো আপনারা দিয়ে আসছেন, তার মানে বক্তব্যের বিরোধিতা তো আপনাদের কিছু হয়নি। এবং যে হ্যাকার হ্যাক করলো, 9 ঘন্টা ধরে এটা ঝুলিয়ে রাখলো, নারী বিষয়ে একটি পোস্টই করলো, আর কোনো পোস্ট করলো না। কাজে এইগুলো খুবই দুর্বল যুক্তি। যদিও জামায়াতে ইসলামী কিন্তু আপনার খুব ডিজিটাল এক্সপার্ট, তাদের যে বাহিনী ইত্যাদি নানান তৎপরতা আমরা দেখতে পাই, সেই জায়গায় তাদের একটা রাজনৈতিক দলের এক্স হ্যান্ডেল হ্যাক হয়ে যাবে, কিন্তু তারা কোনো মেইল চালাচালি করবে না, বা কোনো ধরনের বড় ধরনের কোনো প্রমাণাদি উপস্থিত করতে পারছে না। যদিও এই প্রমাণাদিতে আসলে শেষ বিচারে কিছু হয় না, কারণ হচ্ছে যে নারীদের অবস্থান জামাত বারবারই পরিষ্কার করেছে যে তারা নারী নেতৃত্ব চায় না। এমনকি শরিয়া আইন সম্পর্কে তারা বলেছে আল জাজিরাতেই যে আমরা ধাপে ধাপে এটা পূরণ করব, একটা জায়গায় আমরা পৌঁছবো, কারণ দলের প্রধান করা হবে না, এটা তো দলের প্রধান করা হবে না, এবং শরিয়া আইন আমরা বাস্তবায়ন করব, কিন্তু সেটা একবারে নয়, ধাপে ধাপে, কারণ মাদক থেকে একবারে সুস্থ করা যায় না, ধাপে ধাপে সুস্থ করা হয়। অর্থাৎ প্রচলিত আইনটাকে তারাও মাদকের মতোই বিপজ্জনক মনে করছে। এগুলো তো আমরা জামায়াত আমির সেটাও বলেছেন যে একটি বিশেষ মহল সোশ্যাল মিডিয়া হ্যাক করে মিথ্যা তথ্য ছড়িয়ে দলের নির্বাচনী প্রচারণাকে কলঙ্কিত করার অপচেষ্টা করেছে, এই কথা অভিযোগ করেছেন। এবং সেইটা তাদের যে জামাতে নির্বাচনী প্রচারণা কলঙ্কিত করবার আগে জামাতের যে নারী বিষয়ক অবস্থান, তার সাথে এই পোস্টের দূরত্ব কত, মানে গালিটা ছিল না, আগে তাদের বক্তব্য কোনো গালি কিন্তু সৌরার্দ উদ্যানে ছিল, যখন নারী সংস্কার প্রতিবেদন জমা পড়ে গণকমিশনে, তার পরদিন যে সৌরার্দ উদ্যানে যে বিরাট সমাবেশ, নারী সংস্কার কমিশন, এখানে কথা বলবার আছে, রাজ্জাকি ভাই যেভাবে বললেন কিন্তু অনেক বিভ্রান্তিমূলক কথাবার্তা বলেছেন। যে এক নাম্বার হচ্ছে যে উনি বললেন যে মুক্তিযুদ্ধের ইতিহাস ভোলানো যাবে না, 54 বছর কেউ ভোলাইতে পারে না ইত্যাদি। কোনো গণমাধ্যমে পাকিস্তান শব্দটি লেখা হতো না, বিটিভি সহ কোথাও পাকিস্তান শব্দটি ব্যবহার করা হতো না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম বলা হতো না, ভাষণটি পর্যন্ত উচ্চারিত হতো না কোথাও। আজকে 1.5 বছর ধরে কি হচ্ছে? বিসিএস এর পরীক্ষার কথা তো বললামই, কি হচ্ছে? পাকিস্তান শব্দটি ভাসুর হয়ে গেছে, নাম উচ্চারণ করা যাবে না। এবং এই যে ইতিহাস বিকৃতি, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা, এগুলা কি কোনো ঘটনা নয়? কিছুই না। 32 নম্বর আপনার চোখের সামনে ভেঙে ফেলা, বললে কিছুই না।
তারপরে আপনি বলবেন না কিছু হচ্ছে না, সব ঠিক আছে। এটা কি হয়? এই হচ্ছে দক্ষিণপন্থী রাজনীতি, যে আপনার এদিকে দেবালয় পড়ে যাবে, নিরহ হয়ে আপনি বাঁশি বাজাবেন যে কিছুই হয় নাই। এটা হচ্ছে ডানপন্থার সবচেয়ে বড় রকমের আগ্রাসী রূপ, যে আপনি যখন আপনি বলবেন জুলাই চেতনা, জুলাই চেতনা মানে কি? মুক্তিযুদ্ধের চেতনা মানে কি? মুক্তিযুদ্ধের চেতনা মানে হচ্ছে পাকিস্তানি যে তত্ত্ব, ধর্মের অন্ধকার থেকে দূরে সরে এসে একটা ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ তৈরি, এটা হলো মুক্তিযুদ্ধের চেতনা। এবং সেইটা যখন আপনি বিসর্জন দিয়ে দিচ্ছেন জুলাইয়ের নামে, সেটা হচ্ছে অন্ধকার দক্ষিণপন্থার দিকে যাত্রা। আর জুলাইয়ের চেতনা ছিল শেখ হাসিনার যে কর্তৃত্ববাদী শাসন, তার বিরুদ্ধে যে মানুষ রক্ত ঢেলে দিল, সেই মানে গণতন্ত্র এবং জবাবদিহিতার আকাঙ্ক্ষা হচ্ছে জুলাই চেতনা। তো গণতন্ত্র ও জবাবদিহিতার আকাঙ্ক্ষার জন্যই তো আমরা এই প্রশ্নগুলো করছি, এটাই তো জুলাই চেতনা। আপনি কোন ভিত্তিতে 40% যে ভোট সর্বশেষ গ্রাহ্য নির্বাচনের আওয়ামী লীগকে আপনি অনুপস্থিত ঘোষণা করে দিচ্ছেন? এটা কোন চেতনায় হচ্ছে? আপনি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আওয়ামী লীগ করেনি, আওয়ামী লীগ ও সমমনরা নির্বাচন করেছে পরপর 3 বার। এবার বিএনপি আর সমমনরাই তো নির্বাচন করছে। এবং আওয়ামী লীগ ও জাতীয় পার্টি যেভাবে পুতুল বিরোধী দল বানিয়েছিল আওয়ামী লীগ, জামাত কিন্তু সেই রাস্তাও খোলা রাখার চেষ্টা করেছিল। কিন্তু যেহেতু বিএনপি অনেক বড় দল এবং তাদের আত্মবিশ্বাস এমনই যে আমাদের ভোট এত বেশি, তো জামাত যেখানে 18টি আসন পায়, আমরা কেন জামাতের সাথে সরকার করব? এরা যখন অগ্রাহ্য করেছে, তখন কিন্তু তারা এতখানি বিরোধিতা চলে গেছে। তারা যদি বিএনপি যদি জাতীয় সরকারে রাজি হতো, এতখানি বিরোধিতা হয়তো হতো না। আমরা জানি না, আমরা বিশ্লেষক হিসেবে ভাই যেমন আরেকটি বলছি, আমরা কিভাবে বলবো? আমরা কোনো কিছুই বলতে পারি না ঠিকঠাক, কিন্তু আমরা তো বিশ্লেষণ করতে পারি, আমরা বিভিন্ন ভাবে জিনিসগুলো দেখতে পারি। আর রাজনীতি কিন্তু 2+2=4 নয়, 2+2 অনেক সময় অনেক ধরনের অঙ্ক হতে পারে। আজকে সামনে যা দেখছি সবই কি একেবারে সাদা চোখে দেখা যায়? আপনি যদি সিরিয়ার দিকে তাকান, সিরিয়া, ইরাক, ইয়েমেন, লেবানন, লিবিয়া, পাকিস্তান, আফগানিস্তান, এই 7টি দেশ, তাদের ঐতিহ্য দেখুন, তাদের সংস্কৃতি দেখুন, বিভিন্ন সময়ের বিভিন্ন কার্যকলাপ দেখুন, সেগুলা এই দক্ষিণপন্থা রাজনীতির কবলে পড়বার পর কোথায় গিয়ে পরিণত হয়েছে? প্রত্যেকটা রাষ্ট্র ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। আমরা যে সেই ফাঁদে পা দেব না, কি করে বলতে পারি? আমি একটু প্রশ্ন করি। অবশ্যই। প্রশ্ন, এই ডানপন্থীর উত্থানকে যে কথা আপনারা বলছেন, এই উত্থানের জন্য দায়ীটাকে? দায়ী তো অনেক কিছু, এককভাবে তো একটা লোক এনে তো এখানে করছে না, এখানে অনেক কিছু দায়ী। তিনি সাম্প্রদায়িকতাকে উস্কে দিয়েছিলেন এবং তার ধারণা ছিল যে আমি যদি এই সাম্প্রদায়িক শক্তিকে আমার অনুকূলে রাখতে পারি, তাহলে আমার ভোট করতে হবে না। আমার এই বিপুল সংখ্যক ভোট যদি আমার হাতে থাকে, তাহলে আমি রাতের বেলা ভোট করতে পারবো, অথবা আমি নির্বাচন করতে পারবো, অথবা জাতীয় পার্টির মতো একটা পুতুল দল নিয়েই আমি দেশ চালাবো। সেটা তো তিনি অনেকদিন চালিয়েছিলেনই। কিন্তু একটি দেশে 4টি রকম শিক্ষা ব্যবস্থা, আরবি, বাংলা, ইংরেজি ক্যাডেট কলেজ তিনি স্থাপন করে রেখেছিলেন। এতখানি সুযোগ থাকার পরেও তিনি কিন্তু চেষ্টা করেননি কিছু মৌলিক জায়গায় পরিবর্তন আনা। তো সম্ভব ছিল। মাদ্রাসার যে শিক্ষা ব্যবস্থা নিয়ে এত সমালোচনা করা হয়, কারিকুলাম নিয়ে অনেক ধরনের সমালোচনা আছে, শিক্ষার মান নিয়ে সমালোচনা, এটা কি মাদ্রাসার ছাত্রদের দোষ নাকি? দোষ তো যারা শিক্ষা ব্যবস্থা তৈরি করে রেখেছেন তাদের। আপনি যদি তাদেরকে পড়বার সুযোগ না দেন, আপনি যদি তাদেরকে সমতলে না দাঁড় করান, আপনি যদি তাকে দোষ দেন যে তুমি কম পড়ে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে এখন শিবিরকে ভোট দিচ্ছ, এই দোষ তো তার নয়। জি, ধন্যবাদ। আমি আপনাকে ছোট্ট একটা প্রশ্ন করে চলে যাই জাকির ভাইয়ের কাছে। একটি জায়গায় বিশেষ করে যদি বলি, নবাবগঞ্জ ঢাকা 1 আসনে যন্ত্রাইল ইউনিয়নের হরিশুকল গ্রামে প্রচারণার ক্যাম্পে উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক সেন্টু মোল্লা বলেছেন হিন্দু ভাইদের উদ্দেশ্যে যে কেন্দ্রে আপনাদের জন্য বাক্স আলাদা করা থাকবে, কে কয়টা ভোট দিলেন, কে কয়টা দিলেন না, সেটা টোকা দিলেই ভোট গণনার সময় বের হয়ে আসবে। বিএনপি নেতার এই বক্তব্য হিন্দু ভোটারদেরকে কোন ধরনের হুমকি? অবশ্যই। আরেকটা দেখুন যে নির্বাচন কমিশন বলে একটা যে প্রতিষ্ঠান দেশে আছে, আপনি কি এত যে আলাপ আলোচনা আমরা করছি বিভিন্ন জায়গায়, সবাই কত করছেন, তার কোনো উপস্থিতি আমরা দেখতে পাই? হঠাৎ করে শুনি সেদিন বলছেন যে সরকার গণভোটের, সরকারি কর্মকর্তারা গণভোটের পক্ষে ভোট দিয়ে মানে প্রচারণা করতে পারবেন না। এতদিনে ঘুম ভাঙলো? সরকার তো দেশ চেয়ে ফেলেছে গণভোটে, মনে হচ্ছে যে ভোট একটি হচ্ছে, সেটা গণভোট। এই যে তারেক রহমান তো হার পক্ষে ভোট দিতে, সেটা তো অসুবিধা নাই, তারেক রহমান তো আপনার রাজনৈতিক নেতা। আমি কিন্তু ভোটের বিপক্ষে বলছি না, আমি বলছি সরকার এটা পারে কিনা। কারণ সরকারই তো ভোটের বন্দোবস্ত করছে, তো দুই পক্ষেরই তো ভোট না ভোট। আপনি তো এক পক্ষে চলে গেলেন, আপনি রেফারি, আপনি পক্ষে গোল দিয়ে দিচ্ছেন, তাহলে তো ভোটের দরকার পড়ে না। এটা যখন আমরা বলেছি, তারা বলছে না এটা তো আমাদের গণ অভ্যুত্থানজাত সরকারের দায়িত্ব। তাহলে গণ অভ্যুত্থানজাত সরকারের দায়িত্ব তাহলে
আপনারা নিজেরাই সবকিছু করে ফেলুন, আপনারা আদেশ নির্দেশ আর নির্বাচন কমিশন তো আর মানার দরকার নাই। এখন শুনছি গণভোটে নতুন অধ্যাদেশ তৈরি করে গণভোটে হ্যাঁ পক্ষে করা যাবে, প্রচারণা এটা সিদ্ধ করা যাবে, এরকম একটা অবস্থা করছে। অর্থাৎ নির্বাচন কমিশন যে মেরুদণ্ডহীন সেগুলো আমরা বারবার বুঝতে পারছি, এবং এটা যদি এই অবস্থা চলতে থাকে তাহলে কিন্তু ওই যে আমি ডামি নির্বাচনের মধ্যে অবস্থা দাঁড়াবে। ধন্যবাদ। আবু রাজ্জাকী, তারেক রহমান 30 জানুয়ারি সম্ভবত গণভোটে হ্যাঁ পক্ষে ভোট দিতে বলেছেন। বলা হচ্ছে এরই মধ্যে না ভোট নাকি অলরেডি প্রায়, যদি বলি বিদেশের যে পোস্টাল ব্যালট গুলো ওগুলো তো অনেকেই না ভোট দিয়ে পাঠিয়ে দিয়েছেন, যদিও অনেকে এবার ভিডিও আছে যারা অনেকে ধানের শেষে ভোট দিয়েছে আবার না তো টিক দিয়েছে, এরকম অনেক ভিডিও বেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে। তাছাড়া আওয়ামী লীগও তো না ভোটে ভোট দেওয়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে না যদি জিতে যায়, জিতলে আসলে কি হতে পারে ভবিষ্যতে? অনেকে ভাবছেন এসব শুধু বিশ্লেষণ, কিন্তু ইতিহাস বলে এমন ইঙ্গিতগুলো শেষ পর্যন্ত বড় ঝড়ের বার্তা দেয়। আবু হেনা রাজ্জাকীর বক্তব্য সেই সতর্ক সংকেতেই দিচ্ছে। এখন প্রশ্ন, কারা প্রস্তুত, কারা অপ্রস্তুত অবস্থান ধরা পড়ছে। বাস্তবে তার চেয়েও জটিল। আবু হেনা রাজ্জাকীর কথায় যে তোলপাড় তা হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। সামনে সময় লাগবে এই গোপন খেলায় কি জিতবে আর কে ইতিহাসের পাতায় হার হিসেবে দেখা হবে। কিন্তু আপনি তো ব্যর্থ, মানে ঐক্যমত্যে আসতে পারেন নাই বিধায় একটা ফাইনালি প্রশ্ন আসলো গণভোটের। সেখানে আবার ডিভিশন হইল। গণভোট নির্বাচনের আগে চাইছে কেউ, নির্বাচনের পরে চাইছে কেউ। এই যে নির্বাচনের আগে যারা চাইছে তারা জামাত, আর একই দিনে যারা চাইছে তারা হলো বিএনপি। এখন আমার কাছে তো মনে হয় সরকার তার পাল্লা ভারী দেখছে, তারও তো একটা নিরপেক্ষতা দরকার, সেফ এক্সিট দরকার, নির্বাচন দিয়ে চলে যাবে। সেক্ষেত্রে সে চিন্তা করছে ঠিক আছে আমি বড় দলের ইয়েটাই মেনে নিলাম। এটা তো ক্লিয়ার, কারণ বড় দল চাইছে একই দিনে দুইটা, জামাত চাইছে আগে। এখন নির্বাচন গণভোট হতে যাচ্ছে, সেটাও কিন্তু গণভোটের সিদ্ধান্ত ফাইনালি কিন্তু সরকারের কাছে ফেরত দিছে তারা, আপনি ঠিক করেন। উনি ঠিক করছে তখন একই দিনে। এইবার আসেন একই দিনে। এখন এটা অনেক আলাপ আমি করছি বারে বারে। এখন আর কি, এই যে গণভোটে যদি আপনি হা না দেন, মনে করেন গণভোটে তারেক রহমান সাহেব সম্প্রতি বলছে হা দিতে। হা দিতে কেন বলছেন এটার ব্যাখ্যা আমি, ওই যে উনি বললো যে আমরা ব্যাখ্যা দিতে পারবো উনি কেন করছেন, বাট আমরা একটা অ্যানালাইসিস করতে পারি। তারা তো নাতে ছিল, তাদের দলের বহু দায়িত্বশীল নেতা বলছে কোনো গণভোট, কিসের গণভোট, অর্থাৎ নায়ে ছিল। এই হাতে আসলো কেন? হাতে আসলো কেন এটা আমার ব্যক্তিগত ধারণায় যদি আপনি বলেন, নির্বাচন সহজভাবে বলি, এত জটিল করে লাভ নাই। নির্বাচন যদি নিরপেক্ষভাবে যদি ধরি যে একটু নিরপেক্ষ ভোট হবে, তাহলে হাড্ডাহাড্ডি লড়াই হবে, এ ব্যাপারে আমি নিশ্চিত। নিরপেক্ষ ভোট যদি হয়, যতটুকুই হোক, আমরা শুদ্ধ বলতে যা বোঝাই, আমি নিশ্চিত, আমার ধারণা, বিশ্বাস 2/3 মেজরিটি কেউ পাবে না। হাড্ডাহাড্ডি লড়াই হবে, একটা দল সিঙ্গেল মেজরিটি পাবে। কে পাবে অনিশ্চিত, কারণ অনেকগুলা ঘটনা আমরা বলছি বা নানান জনে আলাপ করতেছে। যেহেতু অনিশ্চিত, সেহেতু গণভোট যদি হা হয়, তাইলে যেটা হবে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট একটা আসবে। হাতে আসলে মনে করেন আমি পরাজিত হয়ে গেছি, কিন্তু আমি কিন্তু আনুপাতিক হারের ভোটে উচ্চ কক্ষে আসন পাবো, এবং বাজেট বলেন সবকিছু উচ্চ কক্ষের অ্যাপ্রুভালটা লাগবে। কিন্তু অ্যাপ্রুভাল না করলে অটোমেটিক তো পাস হয়ে যাবে না, উচ্চ কক্ষের অ্যাপ্রুভাল লাগবে 3 মাস পরে। না, ওটা হবে না। আচ্ছা, সুতরাং ওইখানে একটা বিরাট পাওয়ার আছে। আল্লাহ মাফ করুক, আমি বলছি না উনি হেরে যেতে পারে, আমি গেলাম, কিন্তু উনি আনুপাতিক হারে যে ভোট পাইছে দেখেন উচ্চ কক্ষে ভালো আসন পাবে। সুতরাং সেই চিন্তা করে, অর্থাৎ আমি বলতে চাচ্ছি প্রত্যেকের ভিতরে একটা শঙ্কা ঢুকছে, কে জেতে কে হারে। কেন আমি বলছি যে নাম্বার 1, কারচুপি বলতে যা বোঝায় এবার হবে না। এখন মানুষ কিন্তু কারচুপি আর ইঞ্জিনিয়ারিংটাকে মিলিয়ে ফেলে। সহিংসতা হবে কিনা সেটা আমি বলতে পারবো না। আমি বলছি কারচুপি হবে না এই কারণে, কারণ অলরেডি জামাত আমিরের ইস্যুতে মাঠে কিন্তু শিবির নেমে গেছে, এবং আমার ধারণা তারা লম্বা সময় থাকবে। কেন থাকবে না থাকবে, কারণ আপনি তো সুযোগটা দিচ্ছেন, এখন মাঠে নেমে গেছে। সুতরাং কারচুপি করে দলীয় নেতা কর্মীরা সেন্টার দখল করে, সিল মারে, ব্যালট বাক্সে ঢুকায়, এটা হবে না। তারপর আরেকটা পার্ট থাকে ইঞ্জিনিয়ারিং, যেটা প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীরা করে। সেক্ষেত্রে কিন্তু প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী সব জায়গায় ডিভিশন আছে, পক্ষে বিপক্ষে আছে। আমি যদি আমার ধারণা বলছি, আর্মির ভিতরে হয়তো পাবেন যে পক্ষে বিপক্ষে। যদি আর্মি চায় যে না
অ্যাজ ইউজুয়াল ভোট হোক, তাহলে ইঞ্জিনিয়ারিং করতে সাহস, হাড্ডাহাড্ডির ভয় আছে। ভয় থাকলে পরে ওই উচ্চকক্ষ একটা সম্বল রাজনীতি টিকে থাকার, এটাকে ক্যালকুলেট করে আমার কাছে মনে হয় শেষ সময় এটা বলেছে, এটা আমার ধারণা। তা না হলে হাবটের এটা নিয়ে আমার একটু কথা ছিল। আমার কথাটা হচ্ছে যে আসলে তারেক রহমানের যে অবস্থান বা গুরুত্ব, এটা কিন্তু আমরা অনেক সময় একটু হয়তো আন্ডার এস্টিমেট করছি। কারণ এই যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে দীর্ঘ আন্দোলন, তিনি দেশে ছিলেন না, কিন্তু ওই বিদেশে থেকেই তিনি যেভাবে দলটিকে পরিচালনা করেছেন, উনি নিজে কখনোই সেই কৃতিত্ব নিচ্ছেন না, কিন্তু এই কৃতিত্ব তাকে দিতে হবে। এবং এই জুলাইয়ের যে আন্দোলন, অবশ্যই অন্য দল টুকরো টুকরো হয়ে যেত। তো এত বড় একটা দল, সব গুরুত্বপূর্ণ নেতাকে ধরে রেখে তিনি এতখানি পথ অতিক্রম করেছেন এত একটা কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে। তো আজকে যখন এত বড় একটা গণঅভ্যুত্থান হয়ে গেল, তারেক রহমানকে কিন্তু সেভাবে কোনো কৃতিত্ব উনিও দাবি করেন, অন্য কেউ দিচ্ছেন না। তো এই গণঅভ্যুত্থানের কৃতিত্ব যাদের অন্যতম নেতা তো তিনি কেন হের পক্ষে থাকবেন না? তিনি হের পক্ষে এত কম স্বরে বলছেন কারণ তাদের 11টি নোট অফ ডিসেন্ট আছে, এবং এই 11টি ডিসেন্ট কিন্তু এখনো আছে। তারা যদি পাশ করেও আসে, কিংবা জামাতও যদি পাশ করেছে, যে যার নোট অফ ডিসেন্ট কিন্তু ঠিকই কার্যকর করবে। অবশ্যই। ধন্যবাদ। ছোট্ট দর্শক, আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দুজনকে।